স্প্রেডশিট কি? স্প্রেডশিট হচ্ছে ডেটাটাকে স্টোর করে রাখার জন্য একটা এরকম জিনিস, যেটা এরকম রো কলাম সেল হিসেবে আছে, যেটাকে স্টোর করে রাখা যায়, অর্গানাইজ করে রাখা যায় এবং অবশ্যই অ্যানালাইসিস করা যায় সেটা ডেটাটার উপর। মাইক্রোসফট এক্সেল এর একটা উদাহরণ, তাছাড়া আরও ভাবে করা যায় সেসব সব দেখাবো। এটা এরকমভাবে রোজ এবং কলামস আকারে থাকে, আর এই রোজ অ্যান্ড কলামসের ইন্টারসেকশন যেগুলো সেগুলো হচ্ছে এক একটা সেল। এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এরকমভাবে এগুলো হচ্ছে এক একটা সেল। এই সেলটার নাম হচ্ছে A1, এই সেলটার নাম হচ্ছে C5, এখানে সেলের নামটা দেখাচ্ছে। এখানে এই সেলটার নাম হচ্ছে E7, এগুলো হচ্ছে এক একটা সেল। এইটা হচ্ছে একটা স্প্রেডশিট। এই স্প্রেডশিটের ওয়ার্কবুক যেটা, সেটা হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে ওয়ার্কবুক। আর ওয়ার্কবুকের মধ্যে এই যে ট্যাবগুলো সেগুলো হচ্ছে এক একটা ওয়ার্কশিট। এখানে আরও ওয়ার্কশিট অ্যাড করা যায়। এই সবকটা ওয়ার্কশিট মিলিয়ে এই যে জিনিসটা সেটা হচ্ছে একটা ওয়ার্কবুক, আর এইগুলো হচ্ছে এক একটা ওয়ার্কশিট। ওয়ার্কশিট 1, ওয়ার্কশিট 2, ওয়ার্কশিট 3, আর এই তিনটে ওয়ার্কশিট মিলিয়ে এই পুরো জিনিসটা এটা হচ্ছে একটা ওয়ার্কবুক। এখানে যদি আমি একটা ডেটা স্টোর করি, ধরা যাক এটা একজনের নাম, এটা হচ্ছে সাবজেক্টে পেয়েছে 70, সেরকমভাবে এখানে সেই মানুষটাই এখানে ম্যাথসে পেয়েছে 80। এরকমভাবে আমরা ডেটাটাকে স্টোর করে রাখতে পারি, যেটা ভবিষ্যতে পরে কাজে লাগবে। আবার হয়তো এখানে আমি আরেকজনের ডেটা স্টোর করলাম, সে ইংলিশে পেয়েছে 90, ম্যাথসে পেয়েছে 80, এরকমভাবে ডেটা স্টোর করে রাখা যায়। এটা হচ্ছে একটা স্প্রেডশিট। এটা স্প্রেডশিটের কাজ হচ্ছে মেনলি ডেটাটাকে অর্গানাইজ করে রাখা। এগুলো বিভিন্ন কাজে ইউজ হয়, যেমন ডেটা, বাজেট ডেটা বা অ্যাকাউন্টিংয়ের কাজে, মার্কশিটের ডেটা রাখা যেতে পারে, যে কোনো চার্ট বা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে, ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, এরকম নানা রকম অ্যাপ্লিকেশন আছে। এবার ধরা যাক এই একটা এক্সাম্পল আমি ডেটা নিয়েছি, সেই ডেটার থেকে এখানে আমি যদি বলি ইকুয়াল টু সাম অফ তাহলে কিন্তু এখানে ক্যালকুলেশনটা হয়ে গেল, আমাকে কিন্তু আলাদা করে যোগ করতে হলো না। এরকমভাবে নানা রকম ক্যালকুলেশনও করা যায়। তো এটা হচ্ছে একটা সুবিধা, নানা রকম ক্যালকুলেশন করা যায়, নানা রকম অ্যানালাইসিস করা যায়, চার্টস ড্র করা যায়, সেসব আমি পরে আরও দেখাবো কী কী ইউটিলিটিস আছে। কিন্তু এইভাবে ডেটা স্টোর করে রাখা যায়, অ্যানালাইসিস করা যায়, ক্যালকুলেশন করা যায়। এই অ্যাপ্লিকেশন শুধু এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তাছাড়া গুগল শিটের মাধ্যমে আমরা এই একই কাজ করতে পারি। গুগল শিট আমাদের করতে গেলে গুগলে অ্যাকাউন্ট থাকতে হবে, সেই গুগলের অ্যাকাউন্ট থেকে লগ ইন করে গুগল শিট যে অপশানটা থাকবে সেখানে গিয়ে গুগল শিট করা যায়। গুগল শিট দেখতে অনেকটা এইরকম। গুগল শিট দেখতে এইরকম, এখানে যেমন নাম আছে, এখানেও নানা রকম অপশান আছে, নানা রকম জিনিস এখানে করা যায়, অনেকটা এক্সেলের মতোই। এটারও এরকম রো কলাম ওয়াইজ থাকে, এরকম নানা রকম ডেটা এন্ট্রি করা যায়, সাম করা যায়, ক্যালকুলেশন করা যায়, নানা রকম চার্টস তৈরি করা যায়, এই একই ফাংশনালিটি গুগল। এটা হচ্ছে গুগল শিট। সেই একই রকমভাবে এটা হচ্ছে ওপেন অফিস। ওপেন অফিসের মাধ্যমেও এই স্প্রেডশিট অ্যাপ্লিকেশন ওপেন অফিসেরও আছে। ওপেন অফিসের মাধ্যমেও কিন্তু একইভাবে এরকম মেনুজ আছে, সেই মেনুজের থেকেও কিন্তু একই রকম ফাংশনালিটিগুলো আমরা পেতে পারি। এক্সেলের মতোই এটাও একটা স্প্রেডশিট টুল, যেটা থেকে আমরা নানা রকম ক্যালকুলেশন, ডেটা এন্ট্রি, নানা রকম জিনিস করতে পারি। তো এটা হচ্ছে ওপেন অফিস। তো এরকম স্প্রেডশিটের তাহলে এক্সাম্পল হলো
মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, ওপেন অফিস, এরকম নানা রকম হতে পারে। এবার এটা তো একটা এক্সেল খোলা আছে, আমি যদি একটা নতুন এক্সেল খুলতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এরকম উইন্ডোজ অপশানে যেতে হবে, সেখান থেকে এখানে গিয়ে এক্সেলে ক্লিক করলেই কিন্তু এক্সেল ফাইলটা খোলার অপশান আসবে, সেখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বললেই ব্ল্যাঙ্ক ফাইলটা খুলে যাবে। তো এইভাবে আমরা একটা এক্সেল ফাইল ক্রিয়েট করতে পারি। তখন ব্ল্যাঙ্ক আসবে, এটা আমাদের ডেটা এন্ট্রি আছে, এটা আমরা যেহেতু আগে ক্রিয়েট করেছি, তো ওইভাবে নতুনভাবে নতুন ক্রিয়েট করা যায়। কীভাবে নতুন ওয়ার্কশিট অ্যাড করা যায় সেটা তো দেখালাম। এগুলোকে ডিলিটও করা যায়। এখান থেকে আমি যদি বলি ডিলিট, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এটাকে যদি আমি করি রিনেম, এটা কিন্তু এই নামে রিনেম হয়ে গেল। মানে আমি এখানে যদি এখানে আমার রিনেম এ এর মার্কশিটগুলো আছে, এটা আমার ব্ল্যাঙ্ক আছে, এখানে এ নামে যে আছে তার মার্কশিটটা আছে, তাহলে আমি এ এর নামে এটা রেখে দিলাম। তাহলে এইভাবে আমি শিটগুলোকে রিনেম করতে পারি। এবার আমি চাই এটা পরে যাক, এই শিটটা আগে চলে আসুক, এই শিটটা পরে চলে আসুক। তাহলে আমি এটাকে যদি টেনে নিয়ে আসি এখানে, এটা কিন্তু পরে চলে এলো। তাছাড়াও আমি যদি এটাকে কপি করতে চাই, এ শিটের বিফোরে একটা কপি করতে চাই, তাহলে সরি বিফোর মুভ টু এন্ড, সেখানে মুভ হয়ে যায়, মুভ দ্য সিলেক্টেড শিট টু মুভ টু দ্য এন্ড, তাহলে এটা এখানে রাইট সাইডে চলে এলো। এবার আমি যদি এর একটা কপি করতে চাই, ক্রিয়েট এ কপি, তখন কিন্তু ও এই শিটটার একটা কপি তৈরি করে দিল। এইভাবে আমরা শিটগুলোর কপি করতে পারি। মানে এটাই যদি আমি যদি একটা কপি করতে চাই, ক্রিয়েট এ কপি করলাম, করে এখানে আমি রিনেম করে দিলাম বিবি, দিয়ে তারপর এখানে আমি বিবির নামে সব সেভ করছি। ও ইংলিশে মার্কস পেয়েছিল 90, ম্যাথসে পেয়েছিল 70। তাহলে আমার সেম এই জিনিসগুলো আর এন্ট্রি করতে হলো না, এই কপি থেকেই আমি এই জিনিসগুলো পেয়ে গেলাম। এরকমভাবে ইনসার্ট, ডিলিট, রিনেম, মুভ আর কপি, তারপর শিটের অর্ডার চেঞ্জ, সেগুলো সব করা যেতে পারে। এবং অবশ্যই এখানে একটা অপশান আছে যে আমি কিন্তু এই ওয়ার্কবুক থেকে আমি কিন্তু সেকেন্ড ওয়ার্কবুকেও কপি করতে পারি, মুভ করতে পারি। এটা কিন্তু অন্য ওয়ার্কবুকে আমার চলে গেল, আমার যে সেকেন্ড ওয়ার্কবুকটা খুলেছিলাম সেইখানে আমার চলে এসছে। এইখানে চলে এসছে, সেটা আগের ওয়ার্কবুকের কপি। এবার যদি বলি ভিউ অপশানে যাই, ভিউ অপশানে গিয়ে আমি এই পোর্শনটুকুকে যদি আমি একটু বড় করে দেখতে চাই, তাহলে আমি ভিউ অপশানে গিয়ে জুম টু সিলেকশন, এখানে আমার এই পোর্শনটা কিন্তু অনেক বড় করে দেখাচ্ছে, তাহলে আমি এখানটায় ভালো করে দেখে কাজটা করতে পারবো। আবার যদি আমি ব্যাক করতে চাই, জুম টু 100%, এবার সেখান থেকে আমি আবার আগের জায়গায় চলে এলাম। তাছাড়াও আমি জুম করে 200% করতে পারি, ওকে করলেই জিনিসটা বড় হয়ে গেল। জুম টু কমাতে পারি, সেরকম জুম করা যেতে পারে। আর তাছাড়া এখানে জুম স্লাইডার দিয়ে এখান থেকে কিন্তু আমরা জুম করে দেখতে পারি যেরকম খুশি আমাদের। এই দাগটা মানে হচ্ছে 100%। এবার যদি বলি যে আমি তো দুটো
ওয়ার্কবুক খুলেছিলাম, তাহলে দুটো ওয়ার্কবুককে আমি পাশাপাশি দেখতে চাই। সেক্ষেত্রে কি হবে, অ্যারেঞ্জ অলে গিয়ে আমি যদি বলি টাইলড হরাইজন্টাল, তাহলে ও কিন্তু আমাকে পাশাপাশি খুলে দেবে। এরকমভাবে আমাকে পরপর উপর নিচে খুলে দেবে। আর যদি আমি এখানে এক মিনিট, সেরকমভাবেই আমি যদি হরাইজন্টাল দিলে ওপর নিচে খুলবে, ভার্টিক্যালে দিলে পাশাপাশি খুলবে, ক্যাসকেডে দিলে ও কিন্তু ক্যাসকেড মোডে এরকম একটার উপর একটা খুলে দেবে। একটা উইন্ডো থাকবে, তার পাশে এইখান থেকে আরেকটা উইন্ডো খুলে দেবে। সেক্ষেত্রে দুটো উইন্ডোই দেখা যাবে, দুটোরই টাইটেল বারটা দেখা যাবে, এরকমভাবে খুলে দেবে। তো এটা হচ্ছে নানা রকম ওয়ার্কবুকের অ্যারেঞ্জিং। তো এইভাবে নানা রকম জিনিস ট্রাই করে দেখা যেতে পারে। আর তাছাড়া ফ্রিজ পেন করা যায়, তাছাড়া নিউ উইন্ডো খোলা যায়, এরকম নানা রকম অপশান এখানে আছে, সেগুলো অবশ্যই ট্রাই করে দেখার মতো। এবার যদি দেখি কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এইখানে, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার আর এটা হচ্ছে রিবন। এখানে কুইক অ্যাক্সেস টুলবারে যে বাটনগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলো। আমি যদি এখানে নিউ ফাইল খোলার একটা দিই, তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এইবার আমি যদি এটাকে অফ করে দিই, তাহলে কিন্তু এটা অফ হয়ে গেল। এখানে হচ্ছে আনডু, এটা হচ্ছে রিডু। আমি আনডুটাকে বন্ধ করে দিলাম, আবার আনডুটাকে অন করে দিলাম। তাছাড়াও এখানে মোর কমান্ডস থেকে এখান থেকেও কিছু এন্টার করা যেতে পারে, অ্যাড করে এটাকে ওকে করে দিলাম। এই সেন্টার অ্যালাইনটা এখানে ঢুকে গেল। আবার এটাকে অফ করতে চাইলে আমাকে এখানে এসে মোর কমান্ডসে এসে সেন্টারটাকে নিয়ে রিমুভ করে দিলে রিমুভ হয়ে গেল। এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। এইভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারটাকে ঠিক করতে পারি। এবার হচ্ছে কাস্টমাইজ, রিবনটাকে কি করে কাস্টমাইজ করতে পারি। এখানে যে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করলে ও কিন্তু এখানে অপশান দেবে হাইড কুইক অ্যাক্সেস টুলবার। আমি যদি হাইড কুইক অ্যাক্সেস টুলবার করি, কুইক অ্যাক্সেস টুলবারটা হাইড হয়ে গেল। আবার যদি শো কুইক অ্যাক্সেস টুলবার করি, কুইক অ্যাক্সেস টুলবার চলে এলো। কাস্টমাইজ দ্য রিবন অপশান আছে, কোলাপস দ্য রিবন আছে। কাস্টমাইজ দ্য রিবন করলে এখানে কিন্তু আমার এখানে ওই কুইক অ্যাক্সেস টুলবারের মতোই এরকম নানা রকম অপশান চলে এলো। আমি যদি এখানে কিছু অ্যাড করতে চাই, এখানে যেমন মেইন ট্যাবসগুলো আছে, সেই ট্যাবসের মধ্যে কোথায় আমি কি অ্যাড করতে চাই সেগুলো বোঝা যাবে। যেমন এখানে মেইন ট্যাবসগুলো আছে হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট। হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, এইগুলোর মধ্যে আমি কোথায় একটা নতুন জিনিস এখান থেকে নিতে চাই সেই জিনিসটা এখানে ঢুকে দিতে হবে। এবার আমি যদি চাই যে ভিউয়ের মধ্যে ঢুকবে, তাহলে ভিউয়ের মধ্যে আমি দিলাম কাট, অ্যাড করলাম, নিউ ট্যাব করে নিউ ট্যাবেও অ্যাড হলো। ভিউয়ের মধ্যে অ্যাড হয়নি, নিউ ট্যাবের মধ্যে অ্যাড হয়ে গেল একটা গ্রুপ কাট। এবার আমি যদি এটাকে ডিলিট করে দিতে চাই, রিমুভ করে দিতে হবে। এটাকে যদি রিমুভ করে দিতে চাই, রিমুভ করে দিতে হবে। ভিউয়ের মধ্যে যদি আমি নিউ গ্রুপ করে অ্যাড, ভিউয়ের মধ্যে আমি নিউ গ্রুপ করে অ্যাড করতে পারি। এবার আমি ডিলিট করে দিলাম, ডিক্রিজ ফন্ট সাইজ এটাও আমি ডিলিট করে দিলাম, নিউ গ্রুপ করেছিলাম সেটাও আমি রিমুভ করে দিলাম। এগুলো করে দিলে ও কিন্তু, যদি আমি ওকে করতাম তাহলে কিন্তু এখানে ভিউ ট্যাবের মধ্যে এখানে অ্যাড হয়ে যেত। এইভাবে আমরা রিবনটাকে কাস্টমাইজ করতে পারি, কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড ডিলিট করতে পারি।
এখানে ব্ল্যাঙ্ক স্পেসে রাইট ক্লিক করলে আরেকটা অপশন, হাইড কুইক অ্যাক্সেস টুলবার, কাস্টমাইজ দ্য রিবন, তাছাড়া আরেকটা অপশন আছে কোলাপস দ্য রিবন। কোলাপস দ্য রিবন করলে রিবনটা কিন্তু অফ হয়ে যায়, রিবনটা অফ হয়ে গেল। আবার যখন আমি হোমে আসব তখন কিন্তু রিবনটা দেখা যাবে। তখন আমি আবার এসে যদি এখানে কোলাপস দ্য রিবন অপশন ঠিকটাকে অফ করে দিই তাহলে কিন্তু আবার রিবনটা চলে আসবে। কোলাপস দ্য রিবন করলে সুবিধা এটাই যে আমার এখানে যে সেলের যে টেবিলটা দেখার যে স্পেসটা সেটা অনেকটা বেড়ে গেল, তার মানে ইউজেবল স্পেসটা অনেকটা বেশি হয়ে গেল। আমি আরেকবার করে দেখাচ্ছি, এখানে যদি আমি কোলাপস দ্য রিবন করি তাহলে কিন্তু আমার এখানে স্পেসটা আমি এখানে 35 রো অবধি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ আমি কিন্তু এখানে 30 অবধি দেখতে পাচ্ছিলাম, তো 5টা রো এক্সট্রা দেখতে পাচ্ছি। তাছাড়াও আমি যদি কন্ট্রোল শিফট F1 প্রেস করি তাহলে কিন্তু ফুল স্ক্রিন মোডে পুরো জিনিসটা দেখা যাবে। তখন এটাও থাকবে না, রিবনও থাকবে না, কিছুই থাকবে না, শুধু এই জায়গা থেকে থাকবে। তাহলে পুরো ফুল স্ক্রিনে মানে ইউজেবল স্পেসটাকে ম্যাক্সিমাইজ করার জন্য এই সুবিধাগুলো আছে। ফুল স্ক্রিন করতে পারি বা শুধু রিবনটাকে অফ করে দিতে পারি, এইভাবে আমরা ইউজ করতে পারি, ইউজেবল স্পেসটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। কন্ট্রোল শিফট F1 করলে যেরকম ফুল স্ক্রিন হয়ে যাবে, আবার ফুল স্ক্রিন থেকে অফ করতে গেলে নর্মাল মোডে নিয়ে আসতে গেলে আবার কন্ট্রোল শিফট F1 করলেই নর্মাল মোডে চলে আসবে। এবার আমি বলি কি করে স্প্রেডশিটের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা যাবে। যদি আমি যেতে চাই একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তাহলে ফার্স্টে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা কার্সার রেখে এখানে আমি আমার কার্সার রাখলাম, রেখে অ্যারো কির মাধ্যমে আমি একটা একটা করে সেল যেতে পারি, আপ ডাউন অথবা এরকম করে। তাছাড়াও এই যে স্ক্রল বারটা আছে, স্ক্রল বার আমার এখন এই অবধি আছে যেহেতু আর ডেটা নেই। যদি স্ক্রিনটা খুব বড় হয়, মানে শিটটা যদি খুব বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমি স্ক্রল বারে করে এরকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তাছাড়া যদি স্পেসিফিক কোনো কিতে আমাকে যেতে হয় তাহলে আমি যদি বলি A16 চলে এলো। আমি যদি এখানে বলি H7 চলে এলো। এরকমভাবে যে কোনো একটা সেলে যেতে পারি। তাছাড়াও মাউস ক্লিক করে তো যাওয়া যেতেই পারে যে কোনো সেলে। ডেটা এন্ট্রি করা তো খুবই ইজি, যেরকমভাবে নাম্বার এন্ট্রি করলাম, যেরকমভাবে টেক্সট এন্ট্রি করলাম, সেরকমভাবে আমি কিন্তু ডেটা এডিটও করতে পারি। এখানে 70 আছে, আমি 80 করে দিলাম, এখানে 90 করে দিলাম, এখানে ম্যাথসের বদলে আমি জিওগ্রাফি করে দিলাম, হতেই পারে। এটাকে আমি হিস্ট্রি করলাম, করে 80 করলাম, করে মনে হলো হিস্ট্রি ডেটা দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। আবার আমি এটাকে কপি করে পেস্টও করতে পারি, সেক্ষেত্রে Ctrl+C Ctrl+V বা এরকম নানা রকম চার্টের ডিজাইন আছে অ্যানালাইসিসের। এখানে কপি যেহেতু আছে সেহেতু পেস্টের অপশান দিচ্ছে। Ctrl+C Ctrl+V করে কপি পেস্ট করা যায়। তাছাড়াও এখান থেকে কপি, এখানে এসে পেস্ট করা যেতেই পারে। এইভাবে নানা রকম ডেটা নিয়ে কাজ করা যেতে পারে, এন্টারিং এবং এডিটিং ডেটা। এবার ফাইলটাকে তো আমি বানিয়েছি, ক্রিয়েট করা দেখিয়েছি। এবার সেভ কি করে করা যায়, সেভ এখান থেকে ক্লিক করলেই এখানে আসবে। ফাইল নেম কি দেব, বাই ডিফল্ট বুক 1 আসে। আমি যদি বলি জি নামে সেভ করতে চাই তাহলে ও কিন্তু সেভ করে দেবে। তাছাড়াও এখান থেকে ফাইল অপশানে গিয়ে এখান থেকে
সেভে কপি করা যায়। আমি যদি আগে সেভ না করতাম তাহলে কিন্তু সেভ অপশানটা আসতো, এখন সেভে কপি বলছে। তাছাড়া নিউ ফাইল ক্রিয়েট করতে গেলে এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করা যায়। আমি যদি এটাকে নতুন নামে সেভ করতে চাই, তাহলে এই সেভে কপি থেকে করতে হবে। বা এখান থেকেও আমি যদি এখানে নামটা চেঞ্জ করে দিই এইচ, তাহলেও কিন্তু এটা এই নামে সেভ হয়ে যাবে। এবার আমি যদি এক্সিস্টিং কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে এখান থেকে ওপেনে গিয়ে নতুন ফাইলগুলো আমার যা যা আছে সেখান থেকে দেখাবে, সেইগুলোকে আমি ওপেন করতে পারি। আর ক্লোজ করতে চাইলে অবশ্যই এখানে গিয়ে ক্লোজ করলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট টাইম ফাইলের আরও অপারেশন নিয়ে, স্প্রেডশিটের আরও অপারেশন নিয়ে বলবো। নেক্সট ভিডিওতে ওয়ার্কিং উইথ ডেটা অ্যান্ড টেবিলস নিয়ে বলবো। তাছাড়াও পারফর্মিং ক্যালকুলেশনস অন ডেটা এইসব টপিক থাকবে। ততদিন পর্যন্ত এই যে যেটাগুলো দেখালাম সেগুলোর ওপর যদি প্র্যাকটিস করা যায় তাহলে খুব ভালো হয়। নানা রকম ওয়ার্কবুক ক্রিয়েট করে এবং সেগুলোর বিভিন্ন মোডে ভিউতে দেখে, তাছাড়াও নানা রকম ডেটা এন্ট্রি করে, নানা রকম শিট ক্রিয়েট করে, ওয়ার্কশিট ক্রিয়েট করে, সেগুলো সেভ করে, সেগুলো মুভ করে, কপি করে প্র্যাকটিস করা খুবই ভালো হবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তাছাড়াও যেটা একটা ভালো প্র্যাকটিস হবে সেটা হচ্ছে নিজের যে এক্সামগুলোর মার্কস নিজের কাছে আছে সেইগুলো যদি এক একটা ওয়ার্কশিটে সেভ করে একটা ওয়ার্কবুক বানানো যায় তাহলে আমার ধারণা আজকে যে কনসেপ্টটা দিয়েছি সেই কনসেপ্টের ওপর একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং বোঝা যাবে কোনো কনফিউশন আছে কি না, এবং সেটা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।